নতুন সরকার আসার পরে মানে আমরা দেখেছি যে বিএনপি যে সরকার গঠন করলো সেখানে তারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন, নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করেছেন, বিডা চেয়ারম্যানও রয়ে গেছেন, কিন্তু খুব দ্রুত তারা আপনাকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিতে চেয়েছেন। এর কারণ কি বলে আপনি মনে করেন? ব্যাংকিং সেক্টরে বিএনপি সরকারের যে মিশন সেটার সাথে আপনার মিশনের কি তফাৎ ছিল? মানে এটা তো একদমই স্পষ্ট বোঝা যায় যে তারা যখন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সেই সময়টা তারা আপনাকে আপনার মিশনের বা আপনার সাথে তারা একমত হয়নি, সেই জন্যই তারা এত তাড়াহুড়ো করেই এই পদে পরিবর্তন এনেছে। আপনার কাছে কি মনে হয় বিএনপি সরকারের মিশনের সাথে আপনার মিশনের আসলে কি তফাৎ ছিল? দেখুন, আমি হয়তো এমন কিছু, যেমন আমি বলি, এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে যে পরিবর্তনটা এনে ওটাকে আইন করা হলো, যেটার মাধ্যমে পুরনো মালিকদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হলো, এটা আহ, এটা আমি থাকলে কোনো সময় হতে পারতো না, বা আমি তার আগেই হয়তো রিজাইন করতাম নিজে, কারণ এটা গ্রহণযোগ্য কোনো সংশোধনী হতে পারে না। তারপরে ধরুন জি। ইসলামী ব্যাংকের যে ঘটনাটা ঘটলো, এটাও অনভিপ্রেত। এটা আহ এইভাবে হওয়ার প্রয়োজন ছিল না। তো এই জিনিসগুলোতেই আমি হয়তো একটা পথের কাঁটাটা সরিয়ে ফেলাটাই হয়তো ভালো ছিল, এবং সেটা আমার জন্য ভালো হয়েছে একদিক থেকে। কারণ আহ, আমাকে সরে আসতে হয় নাই, আমাকে সত্যি বলা হয়েছে, কাজে আমি সেই থেকে সরে গেলাম। আমরা এই আপনার এই গভর্নেন্স ইস্যু নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনি জানেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কিছু কথা বলেছেন ইসলামী ব্যাংক নিয়ে, কথাটা যেহেতু আপনি তুললেন সেই জন্য আমি উনি যেসব অভিযোগ করেছেন মোটা দাগে আমি এই অভিযোগগুলি আপনাকে একটু জাস্ট একটু খালি বলে দিই। তিনি বলেছেন যে আরডিএস ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, এই প্রকল্পের মধ্যে 22,000 টাকা বিতরণ করা হয়েছে, আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটা আপনার অনুমোদন তো নিশ্চয়ই লেগেছে বা আপনি নিশ্চয়ই এটা জানেন। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপকে 700 টাকা এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। নাবিল গ্রুপকে ইঙ্গিত করে বলা হয়েছে লাইবিলিটি 16,000 কোটি টাকা থাকলেও সেইটা করা হয়েছে এবং সেটা তদন্ত করা হয় নাই। ইসলামী ব্যাংকের হেড অফিসের কার অনুমোদন ছাড়া নির্বাচনের আগে একটি গ্রুপকে 40 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন। সালাউদ্দিন আহমেদ এটাও বলেছেন যে চাকুরিচ্যুতি করা হয়েছে 9,000 লোকদের, শেয়ার হোল্ডারদেরকে সম্পর্কে বলেছেন যে শেয়ার হোল্ডারদেরকে কিভাবে, তার শব্দ যদি আমি ব্যবহার করি, কীভাবে খরিদ করা হয়েছে সেটির ব্যাপারে বলা হয়েছে। তিনি আরও বলেছেন ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে। আপনি যদি একটু আমাদের বলতেন যে মানে আমি হয়তো আপনি এটি শুনেছেন, তারপরও আপনাকে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শুনলাম। না, দেখুন, ইসলামী ব্যাংকের যে ডাকাতিটা হয়েছে এটা তো ডকুমেন্টেড, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এখানে এটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, এবং 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এবং ইসলামী ব্যাংককে মোটামুটি একটা খোলস ব্যাংকে পরিণত করা হয়েছিল। এখান থেকে আহ প্রায় 90,000 কোটি টাকার মতো এখান থেকে পাচার করা হয়, যেটা ব্যাংকটাকে দুর্বল করে দেয়। এবং আমার যেটা সবচেয়ে বড় চিন্তা ছিল, আমি বলবো যে যখন আমি এই দুর্বল ব্যাংকগুলোর চিত্র দেখলাম, দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম ছিল, আর সাথে আরো 5টা ব্যাংক যেটাকে একীভূত করা হয়েছে, সেই 5টা ব্যাংকও ছিল। কিন্তু ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল ও ছিল দুর্বল ব্যাংক হিসাবে, কিন্তু আমরা দেখলাম যে ইউসিবিএল এবং ইসলামী ব্যাংক সুন্দরভাবে ঘুরে দাঁড়াচ্ছিল এবং সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়ে গেছিল, যে কারণে আমরা যে বাংলাদেশ ব্যাংক থেকে যে তারল্য সহায়তা দেওয়া হয়েছিল তার পুরোটাই কিন্তু ইসলামী ব্যাংক ফেরত দিয়ে দিয়েছিল, দিতে পেরেছিল। কারণ প্রথম বছরেই ইসলামী ব্যাংকের এটা হয়েছিল যে তারল্য বেড়েছিল, মানে নেট ডিপোজিট সংগ্রহের পরিমাণ বেড়েছিল 26,000 কোটি টাকার মতো, যেটা একটা বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের কনটেক্সটে। প্রতি মাসে 2,000 কোটি টাকার উপর তারা সংগ্রহ করতে পেরেছে নেট ডিপোজিট, যে কারণে তারল্য সংকটে ইসলামী ব্যাংকে আর পড়তে হয়নি। এবং এই কারণেই ইসলামী ব্যাংকে আমরা মোটামুটি ভাবে বলে গিয়েছিলাম যে এখানে আমাদের আর সহায়তার প্রয়োজন হবে না, এবং তারা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারবে, প্রোভাইডেড গুড গভর্নেন্স ইজ এনশিওর।
এবং গুড গভর্নেন্সটা এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল, এবং আমরা চেষ্টা করেছি নির্মোহভাবে যে বোর্ড দেওয়া এবং বোর্ডের চেয়ারম্যান ইত্যাদি যারা খুবই যোগ্য ব্যক্তি ছিলেন এবং তাদের মাধ্যমে এটাকে পরিচালনা করার জন্য। তো এটা এটা কাজ করছিল। আমার কথা হলো যে এটা কাজ করছিল, ওয়াই ফিক্স ইফ সামথিং ইজ ওয়ার্কিং। ডক্টর মনসুর, 5 আগস্টের পরে কি ইসলামী ব্যাংকে যে অনিয়মের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী তুলছেন এবং স্পেসিফিক কিছু কথা বলছেন, স্পেসিফিক কিছু গ্রুপের কথা বলছেন, সেগুলি কি তিনি মিথ্যা বলছেন? দেখুন, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না। আমি বলবো যেটাকে বিচার বিভাগীয় দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক, এবং যদি সত্যি সত্যি কোনো ইরেগুলারিটিস হয়ে থাকে, যারা এটা করেছেন তাদেরকে দায়বদ্ধ করা হোক। আমার পক্ষে কেন্দ্রীয় ব্যাংকে বসে থেকে আমার জানা মতে কিছু ইরেগুলারিটিস হয় নাই তখন পর্যন্ত, কিন্তু যদি কিছু হয়ে থাকে সেটা তদন্ত সাপেক্ষে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সেটাকে অবশ্যই গ্রহণযোগ্য করা যাবে না যদি হয়ে থাকে অনিয়ম। কিন্তু আমার জানা মতে তখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। এই আরডিএস যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার জন্য 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা বিতরণের যে প্রসঙ্গ তিনি তোলেন, এই ব্যাপারে কি কিছু আপনি শুনেছিলেন যখন আপনি? আমরা শুধু তারল্য সহায়তা দিয়েছিলাম এবং দ্যাটস ইট। আর কোনো ধরনের কোনো স্পেশাল সাপোর্ট ইসলামী ব্যাংকে দেওয়া হয়নি। ইসলামী ব্যাংক যখন 9,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়, তখন কি বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ফ্ল্যাগ রেজ করা হয়েছিল যে কেন এদের এই চাকরিচ্যুত করা হচ্ছে? আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কিভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে। তারা আপনাদের এবং সন্তুষ্ট যেটা করতে তারা পেরেছে? বলেছিল, অবশ্যই আচ্ছা, তারা বলেছে যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টই ছিল ইরেগুলার, কোনো পরীক্ষা হয়নি, কোনো কিছুই হয়নি, শুধুমাত্র একটা সিভির ভিত্তিতে তাদেরকে পটিয়া থেকে এনে এটাকে চাকরি দেওয়া হয়েছিল। এবং ইসলামী ব্যাংক আমাদেরকে বলেছিল, বাংলাদেশ ব্যাংকে লিখিতভাবে বলেছিল যে তারা যে পরীক্ষাটা নিয়েছে সেটা নিয়েছে ইন্ডিপেন্ডেন্টলি, ঢাকা ইউনিভার্সিটির বা কোনো একটা স্বতন্ত্র একটা টিম যারা কয়েক হাজার লোককে পরীক্ষা নিতে পারে, তারাই পরীক্ষাটা নিয়েছিল। সেখানে 5,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিল মনে হয় 500-600 মতো। বাকিরা পরীক্ষায় দিতে যায় নাই, কারণ তাদের যোগ্যতা ছিল না। এটাই আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষায় তো ভয় পাবে কেন? 5 বছর, 6 বছর, 10 বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়াটা তো খুব সহজ হয়ে যাবে, কিন্তু তারা তো আসলে চাকরি করেনি। তো যাই হোক, এখন কথা হলো যে তারা যদি পরীক্ষায় ফেল করে, পরীক্ষায় না দেয়, তাহলে তো তাদেরকে রাখার কোনো যৌক্তিকতা থাকে না। তারপরেও এই যে 500 জন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 440 জনের মতো পরীক্ষা পাশ করেছিল এবং তারা চাকরি ফেরত পেয়েছিল। তারপরে যে 60 জন বাদ পড়েছিল তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে 5,000 জনের মধ্যে মাত্র 500 জন পরীক্ষা দিল, 4,500 পরীক্ষাতে এপিআরই করলো না, এটার কারণ কি হইতে পারে? এটা কারণ তাদের অযোগ্যতা। তারা অযোগ্য ছিল, সেজন্য সেই পরীক্ষা দেয় নাই। হ্যাঁ, হয়তো ভুল সার্টিফিকেট জাল ছিল, তারা এইসব কারণেই সাধারণত তারা আসবে না। ওকে। আর যাদেরকে তারপরে নেওয়া হলো, তারা কি আসলে প্রকৃত একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা গেছিল? যারা পরবর্তীতে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছিল তারা তো তাদের আগের পদে বহাল হলো। ইসলামী ব্যাংকের মধ্যে নতুন কিছু নিয়োগ হয়েছিল 5 আগস্টের পরে, যারা চাকরিতে, মানে আপনি 5,000 জনের মধ্যে 500 জনের কথা বললেন, আরো কিছু তো নতুন নিয়োগ হয়েছিল, তাদের কি যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল কিনা? অবশ্যই আমরা মনে করি যে সেটা যথাযথ পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছিল। আমাদের একটা কথা মনে করা, সেন্ট্রাল ব্যাংকের, আমি একটা কথা বলি, সেন্ট্রাল ব্যাংকের পক্ষে জি, কোন ব্যাংকে কি কাকে নিল কি এটা দেখার দায়িত্ব আমাদের না। ওকে, তাদের বোর্ড আছে, ফেয়ার এনাফ, তাদের বোর্ডের দায়িত্ব হচ্ছে এটা। ফেয়ার এনাফ। মানে আপনি আসলে জানেন না যে এই ক্ষেত্রে আপনি আসলে জানেন না, জানার দরকার নেই, আমি জানতেও চাইবো না। এখানে অনিয়ম হলে পরে যদি কেউ কমপ্লেইন করে তখন আমরা সেটাকে দেখব। না, সেটা কেউ কমপ্লেইন করে না, সেটা ঠিক আছে। আর হচ্ছে শেয়ার, ইসলামী ব্যাংকের শেয়ার ডাকাতি করে নেওয়া হয়েছে 5 আগস্টের পরে, এইরকম একটা অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ইবনে সিনার 2% শেয়ার ছিল, ব্লক মার্কেটে 3 গুণ তার দামে তারা বিক্রি করছে। এইটার সম্পর্কে কি আপনার কিছু জানা আছে যে ইবনে সিনার শেয়ার বা জামাতে ইসলামীর যে দল আছে সেই দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা মালিকানা অংশ বাড়ানোর ক্ষেত্রে তারা কিছু? দেখুন, প্রথমত আমি বলবো যে এখানে 82% শেয়ার এস আলম তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, যেগুলোকে জব্দ করা হয়েছিল। ওকে,
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক, আমরাই করেছি, এখনো জব্দ অবস্থায় আছে। এটা একটা জিনিস। দ্বিতীয়ত যেটা থাকলোই কতটুকু, থাকলোই হলো 16-17 হুম। এখানে রিটেল ইনভেস্টর আছে এবং কিছু কিছু ছোট ছোট এরকম কিছু প্রতিষ্ঠান, তাদের হয়তো 1-2% থাকবে। হুম। যে কোনো প্রতিষ্ঠান তার শেয়ার বিক্রি করতেই পারে হুম। শেয়ার মার্কেটে, সেটা দেখার দায়িত্ব তো সেন্ট্রাল ব্যাংকের নয়। ওকে। এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা বিস্যাক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা দেখবে। ওকে, এটা দেখার দায়িত্ব। এবং কোনো অনিয়ম হয়েছিল কিনা সেটা আমি, আমার জানা মতে আমি কোনো গণমাধ্যম পত্রিকাতে আমার নজরে পড়ে নাই। আপনার থাকতে পারে, but আমার নজরে পড়ে। বাংলাদেশ ব্যাংকের যে এক ধরনের তদন্তকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা আছে, তারাও কিছু কোনো অনিয়মের ব্যাপারে কোনো অভিযোগ তদন্ত করে নাই বা অভিযোগ পায়ও নাই? বাংলাদেশ ব্যাংকে কোনো তদন্ত সংস্থা নাই, হুম। হুম। আমরা তদন্ত সব প্রতিষ্ঠান নই, হুম। হুম। আমরা হচ্ছে পলিসি মেকিং প্রতিষ্ঠান। আহ, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয় দুর্নীতি দূর করা, দুর্নীতি না দমন না, ঠিক কমিশন আছে দুর্নীতি সেটা। না, অনিয়মের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তো অনিয়মের ক্ষেত্রে যদি আমাদের কাছে কোনো কমপ্লেইন আসে, হুম। আমরা সেটাকে আমাদের আইনের আলোকে সেটাকে বিচার করব। এরকম কোনো কমপ্লেন আসে নাই? এই এই কমপ্লেইন আমরা আমরা আমার জানা মতে আমি পাই, শুনিনি। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা ডক্টর ওয়ারিসুল করিমের কাছে একটু যাই, যে আমরা সবসময় যে কথাটি শুনে থাকি সেটা হচ্ছে যে আর্থিক খাতে, বিশেষ করে আওয়ামী লীগের 15 বছর শাসনের পরে সবচেয়ে বেশি যে কথাটা এসেছে সেটা হচ্ছে আর্থিক খাতে দুর্নীতি, অনিয়ম এবং ব্যাংকিং খাতকে অলমোস্ট ধ্বংস করে ফেলার অভিযোগ ওই সরকারের বিরুদ্ধে এসছে। ডক্টর আহসান এস মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে আসলেন, তখন তার সামনে এই ব্যাংকিং খাত এবং আর্থিক খাত সংস্কারের ব্যাপারটি সবচেয়ে বেশি সামনে ছিল এবং একটি আপনি এখন এই অবস্থাটা কিরকম দেখেন? তার সময়ে এটা কত বড় চ্যালেঞ্জ ছিল, এখন এটা আপনি কিরকম দেখেন, কি কি পরিবর্তন দেখেন ডক্টর ওয়ারিসুল করিম? থ্যাংক ইউ জি। জনাব খালেদ মহিউদ্দিন। এবং ভালো লাগছিল ডক্টর, আমি ডিরেক্টলি শুনি নাই, কিন্তু আপনার আপনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি স্পেসিফিকলি একতরফা কথার উপর ভিত্তি করে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় 5ই আগস্টের পূর্ববর্তী আপনি যদি তাকান, যে আমাদের বাংলাদেশে 2009 সালে, 2009 যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা। আপনি খেয়াল করুন, 22,000 কোটি, মানে 1 লক্ষ কোটিও না, 1 লক্ষ কোটির 5 ভাগের 1 ভাগ। সেখানে এই 17 বছরে বা তার শেষ দিকে এসে এটা হয়ে গেল সর্বশেষ সারদের আমলে, ডক্টর ইউনূসের আমলে, যখন যখন অ্যাকচুয়াল রেভেলেশন, মানে জিনিসগুলো যখন আমরা প্রকাশ পেতে শুরু করলো, তখন এটা এক পর্যায়ে হয়ে গেল 6,40,000 কোটি টাকা। এবং এর মধ্যে শেখ হাসিনার শেষ দিকে, 24-এর শেষ দিকেও, 24-এর জুন জুলাই পর্যন্ত 2 লক্ষ কোটিও পৌঁছায়নি। তারপর হঠাৎ করে আমরা দেখলাম যে পুরোটা, আমি আমি যেটাকে বলি ক্যামোফ্লাজ, মানে আপনি আসলে এটা ছিল, প্রবলেমটা ছিল, কিন্তু প্রবলেমটাকে এক ধরনের ধামাচাপা দিয়ে মিডিয়া থিওরি বা অন্যান্য, মানে বিভিন্ন বিভিন্ন তত্ত্ব দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে একটা ফ্যাসিজম তার টিকে থাকার জন্য কিভাবে ইমেজ বিল্ডিং বা, মানে অনেক অনেক ক্ষত, অনেক সমস্যার কথা আমরা আমরা বলতে চাই না, কারণ ইমেজ আফটার অল, মানে পলিটিক্স ইজ, মানে ম্যাটার অফ পারসেপশন। এখন দেখুন, এই 22,000 কোটি থেকে যখন একটা টোটাল ব্যাংকিং সেক্টরের কথা আমি বলছি, 61টা ব্যাংক, 6 লক্ষ কোটি টাকার মতো মানে খেলাপি ঋণ হয়ে যায়, তার মধ্যে একটা গ্রুপের কাছে, এটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর নিজের স্টেটমেন্ট পার্লামেন্টে, উনি যে প্রধান সবচেয়ে বড় শীর্ষ 20 ঋণ খেলাপির কথা উনি তালিকা দিয়েছেন, সেখানে 11টাই কিন্তু এস আলম সাহেবের গ্রুপের, ওই ওই গ্রুপের, তার সাথে অ্যানন টেক্স আই থিঙ্ক আছে, তারপর শিকদার গ্রুপের বিভিন্ন বেশ কটা আছে। আচ্ছা, তো এই এই যে বিশাল কনসেন্ট্রেশন হলো, এটা তো তৎকালীন বাংলাদেশ ব্যাংকের, মানে ডক্টর মনসুরের দায়িত্ব গ্রহণের আগে, তার আগের 17 বছরে, এবং বেশ ভালো মোটামুটি বিদগ্ধ জনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এটা এই সময়ে এত করে ফুলে ফেপে উঠতে পারলো একটা গ্রুপের কাছে। টোটাল ব্যাংকিং সেক্টর, স্যার বলেছেন 90,000 কোটি ফ্রম ইসলামী ব্যাংক, কিন্তু টোটাল আদার ব্যাংকস থেকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এন্ড আদার ওয়ান্স, ওগুলো থেকে টোটাল কোনো এস্টিমেট অনুযায়ী মানে 2,20,000 কোটি টাকাও হয়তোবা একটা গ্রুপকে লোন দেওয়া হয়েছে, নামে বেনামে ইত্যাদি বিভিন্ন জায়গায়। অত যদি নাও হয়, ধরুন মানে লোয়েস্ট এস্টিমেট হচ্ছে 1,70,000 কোটি টাকা। সো এই যে বিশাল অনিয়ম হলো, এটার ব্যাপারে বর্তমান সরকারের কাছে আমি মনে করি যে তাদের প্রায়োরিটি হওয়া উচিত শুধু একটা দুটা গ্রুপ না। আমি কোনো গ্রুপের কাছে বা কোনো বিশেষ লোনের, যে আপনি যে 2-1টা গ্রুপের নাম উল্লেখ করলেন, এগুলোর ডিটেল না জেনে
আর আজকে মানে আমি মনে করি ব্যাপারটাতে আমাদের রিভিউ দরকার, গবেষণা দরকার এবং তদন্ত, স্যার যেটা বলে যে তদন্ত করে। ডক্টর করিম, আপনি যদি এই জায়গা থেকে একটু বললেন যে আওয়ামী লীগের আমলে 17 বছরে 22,000 কোটি টাকা থেকে 6.5 কোটি, 6.5 লাখ কোটি টাকা 6.5 লক্ষ, হ্যাঁ 6.5 লাখ কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ হয়ে গেল। এখন আপনি যদি ডক্টর মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের সরকার প্রধান, সেই সময়ে এই গভর্নেন্সটা প্রতিষ্ঠা করতে কি করা হলো এবং বর্তমান সময়ে এইটার সাথে কি পার্থক্য হচ্ছে বা কি করা, মানে সেটা যদি একটু বলতেন। অনেকগুলো আমি পুরো সময় বাংলাদেশে ছিলাম এবং একজন মানে ফাইন্যান্সের ছাত্র হিসেবে এবং একজন মানে প্রোগ্রামের দর্শক এবং পত্রিকার একজন পাঠক হিসেবে আমি দেখেছি। ফর এক্সাম্পল, স্যারেরা 11 কমার্শিয়াল ব্যাংকস, 11টা বোর্ডকে ওনারা সম্পূর্ণ পুনর্গঠন করেছেন, রিকনস্টিটিউট করেছেন। অনেকে পালিয়ে গেছে, অনেকে এখন জেলে আছেন এবং এই ব্যাংকগুলো টোটাল গার্ডিয়ানলেস অবস্থা। অনেকগুলো কিন্তু ওনারা অপসারণ করার আগেই তারা মানে সরে গেছে বা পালিয়ে গেছে। এবং দ্যাট ইনক্লুডস ইসলামী ব্যাংক। আমাদের মানে কমার্শিয়াল স্টেট ব্যাংকগুলোর বাইরে, মানে সোনালী জনতা 4টার বাইরে ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান্স ইসলামী ব্যাংক। তো এখন দেখুন এর 11টা ব্যাংকে মানে বোর্ড পুনর্গঠন, এটা যদি আপনি একটা মানে পদক্ষেপ নিন। তারপর বাংলাদেশ ব্যাংকের মানে বাংলাদেশ ব্যাংকেরও গভর্নর, শুধু না গভর্নর সহ আমার মনে হয় কয়েকজন ডেপুটি গভর্নর এবং আদার অন্যান্য পদেও কিন্তু ওনার পরিবর্তন এনেছেন এবং পরীক্ষিত ব্যক্তি। এখন দেখুন আমি অ্যাগেন এটা আমি বলছি না যে ডক্টর মনসুরের আমল মানে দুর্নীতি মুক্ত ছিল, এবং যেটা আমার কাছে কোনো এভিডেন্স এই পর্যন্ত কেউ তো বলছে না ওনার আমলে কোনো অনিয়ম হয়েছে। কিন্তু ওনারা গলদঘর্ম, এক কথায় খালেদ, ওনারা দেওয়া সোয়েটিং, মানে ডে অ্যান্ড নাইট কাজ করতে হয়েছে। এবং আমার নিজের পরিচিত কয়েকজন ছিলেন যারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর দায়িত্বে ছিল। আপনি খবর পাবেন যে কোনো ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে গিয়ে দেখা গেল যে 98.5% অফ দ্য টোটাল অ্যাসেটস মানে লোন ইমপ্রুভ করতে পারে, বেটার গভর্নেন্স পাওয়া যেতে পারে। কিন্তু ওই সময় এই চেষ্টাটা ছিল। কিন্তু সো কিছু প্রবলেম কিন্তু, যেমন ইউনিয়ন ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এই প্রবলেম গুলো কিন্তু শেখ হাসিনার আমলেই কিন্তু আমলে নেওয়া হয়েছিল। সো এটা আপনি ধরুন নাম্বার 2 AQR। তারপর আর সময় আছে আরো যে কয়েকটা, যেমন এই যে 82% এই যে শেয়ার, এই যে অবৈধভাবে গায়ের জোরে, আমি কয়েকটা প্রোগ্রামে নিজে বলেছি এবং এটা আমার বা অন্য কারো বলার। আপনি প্রথম আলোর সাম্প্রতিক যে সিরিজ রিপোর্ট হলো, প্রথম আলো, ডেইলি স্টার এবং অন্যান্য বণিক বার্তা, তারা বলেছে যে একদম ডিজিএফআই এর অফিসের উল্লেখ করে যে সেনাবাহিনীর মালিকানাধীন হোটেল র্যাডিসন, ওখানে বসে ডিজিএফআই অফিসে গিয়ে সো এই যে পলিটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ওনারশিপ চেঞ্জ হলো, সেই ওনারশিপটা ওনারা করেছেন। এই যে 82% স্যার যেটা বলেছেন যে শেয়ারগুলো আমরা ফরফিট করে রেখেছি, তো এটাও তো একটা পদক্ষেপ। এগুলো তো সবগুলা ইন দ্য রাইট ডিরেকশন। কিন্তু ওর মাঝখানে কোনো একটা গ্রুপকে 800 কোটি টাকা লোন বা কোনো একটা 61টা ব্যাংকের 1-2টা লেনদেন নিয়ে উনি যদি এখন বলেন যে এই জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অফকোর্স যিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান, উনি পরিবর্তন করতেই পারেন, এটা সংবিধান ওনাকে সেই এখতিয়ার দিয়েছে। কিন্তু আগে পরিবর্তন করে পরে এসে এখন 4 মাস পর সে কথাগুলো বলা আমার মতে আরো বেটার হতো। যেমন আপনি ডক্টর রশিদকে তো ওনারা শপথের আগেই দিয়েছেন, এই যে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর আব্দুর রশিদ, মানে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সৎ অফিসার ধরে মানে তাদের সার্ভিসে তারা সৎ। যাই হোক, এসব আমি সাবজেক্টিভ জাজমেন্টে যেতে চাই না। আমার কথা হচ্ছে আপনি ঘোড়ার আগে গাড়ি জড়িয়ে দিলে তো হবে না। আপনি এখন বলছেন যে ইসলামী ব্যাংক যদি নাবিল গ্রুপকে লোন দিয়ে থাকে এবং সেই লোনে যদি অনিয়ম হয়ে থাকে, অফকোর্স আমরা একজন নাগরিক হিসেবে এবং ব্যাংকের গ্রাহকরা দাবি করবেন সেন্ট্রাল ব্যাংকের সে এখতিয়ার আছে, আর সরকারের এটা দায়িত্ব। সরকার আমি মনে করি এই দায়িত্বে যদি তারা সিনসিয়ারলি করতে চান করুন, কিন্তু এটার জন্য উনি কি প্রিএমপ্টিভ পানিশমেন্ট দিতে পারেন? ধরুন 4 মাস আগে, মানে 4 মাস পরে প্রমাণিত কোনো অনিয়মের জন্য 4 মাস আগে একজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলতেছেন সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক, একদম স্পেসিফিক ইসলামী ব্যাংক ধরে উনি বলতেছেন যে ইসলামী ব্যাংকের একটা প্রকল্পের মাধ্যমে 5 আগস্টের পর পুরো রাজনৈতিক সহায়তা 11,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে একটা রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার জন্য। উনি জামাত ইসলামের হয়তো মিন করছেন। হ্যাঁ, না এটা কিন্তু খালেদ, এটা গুরুতর একটা অভিযোগ। এটা যদি হয়, এটা জামাত ইসলামী হোক আর মানে যে ইসলামী হোক, তাই না, এই অপরাধের তদন্ত, আমি মনে করি অনিয়মের তদন্ত এবং এর বেনিফিশিয়ারি যারা যিনি হন তার বিচার হওয়া উচিত, এটা প্রকাশ্যে আসা উচিত। কারণ 5ই আগস্টের পূর্ববর্তী 36 দিনে এবং তার আগে গত 54 বছরই
ইভেন আপনি আমাদের মানে পাকিস্তান বলে গভর্নর পরিবর্তন, ইসলামী ব্যাংকের সেদিন চেয়ারম্যান পরিবর্তন, তার আগে এমডি সাহেবকে হুম। 45 দিনের জন্য বাসায় পাঠিয়ে দেয়া এবং ফোর্সড লিভ। আপনি একটা ইনভেস্টিগেশন এমনি ইনিশিয়েট করতে পারতেন, তাই না? বাংলাদেশ ব্যাংকের কাছে বলা যেত, এবং বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, যে বর্তমান হুম। গভর্নর যিনি, ওনাকে তো বলতে শুনি নাই, বা কোনো নিউজ মিডিয়া আজকের আগ পর্যন্ত। এখানে আমি মনে করি এটা তো রুটিন প্রসেস, যে কোথাও এত বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ আসলে বা আমার অনিয়মের মনে হয় যে ডক্টর করিম তদন্তে যেটা বলেছেন যে সেটি আসলে, যেহেতু অভিযোগটি জনাব সালাউদ্দিন আহমেদ এনেছেন, তো সালাউদ্দিন আহমেদেরই দায়িত্ব উনি এই অভিযোগটি কিভাবে আমাদের সামনে প্রামাণ্য স্বরূপ আনবেন সেটি দেখানো। আমি একটু প্রশ্ন করতে চাই যে ডক্টর আসাদ মনসুর, আপনি গভর্নরের দায়িত্বে এসে বলেছিলেন টাকা ছাপিয়ে ব্যাংকগুলিকে দেবেন না, পরে সেটা দিয়েছিলেন, মানে টাকা না দেওয়ার সিদ্ধান্তে স্থির থাকতে পারেননি আপনি। রুগ্ন ব্যাংকগুলিকে টাকা দিয়ে আপনি বাঁচিয়ে রেখেছিলেন, এছাড়া নাম ধরে ধরে বলেছিলেন দুর্বল ব্যাংকগুলির নাম, এটা বলে আমানতকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছিলেন, এটা কেউ কেউ বলেছেন ব্যাংকিং সেক্টরে আপনি অস্থিরতা তৈরি করেছেন। আমাদের একজন দর্শক এই মুহূর্তে বলতেছেন যে একজন গভর্নর, উনার নাম জুলাই ফায়ার 24, একজন গভর্নর কিভাবে সবার সম্মুখে বলতে পারে 5 ব্যাংকের অবস্থা খারাপ, মানলাম খারাপ, সেটার জন্য উপযুক্ত কাজ না করে সেটাকে ওপেনলি বললে জীবনেও মানুষের আস্থা ফিরে আসতো কিনা ব্যাংকগুলোর উপর। আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি আসলে এটা করে এটা ঠিক না বেঠিক কোনটা হয়েছে? না, দেখুন, আমি মিথ্যা কথা বলতে পারবো না, পারি না, হুম। এটা আমার স্বভাবের মধ্যে। আমাকে সত্যি কথাই বলতে হয়েছে, যে অবস্থাটা যেটা, এখানে ডাক ঢাকের কিছু নাই। যে ব্যাংকের 97%, 98% সম্পদ লুট হয়ে গেছে, তারা তো কাউকে দিতে পারছে না, কাস্টমারের কোনো টাকা দিতে পারছিল না। এটাকে দুর্বল বলাটা কি অপরাধ? এটা কি ব্যাংকের ওই ডিপোজিটররা কি জানে না যে সে তার টাকা পাচ্ছে না? এই 5টা ব্যাংকের ক্ষেত্রেই জিনিসটা প্রযোজ্য, যে তারা তাদের টাকা পাচ্ছিল না। এবং 5টা ব্যাংকে আমি 52,000 কোটি টাকা দিয়েছিলাম, এই 5টা ব্যাংকে 27,000 কোটি টাকা দিয়েছিলাম। কেন দিতে হয়েছে? কারণ হচ্ছে একটা সিস্টেমিক রিস্ককে অ্যাভয়েড করতে হবে। সেন্ট্রাল ব্যাংকের দুটো দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সিস্টেমিক রিস্ক কোনো মতে ইমার্জ করতে দেওয়া যাবে না, যেটা আমাদের ব্যাংকিং খাতকে এবং আর্থিক খাতকে পুরো ধস নামিয়ে দিতে পারে। কাজে আমাকে সেইটুকুই দিতে হয়েছে, যেটাকে আমি বলবো যে অক্সিজেন দেওয়ার মতো, যেটাকে দিয়ে ব্যাংকটাকে একটু টিকিয়ে রেখে সেখানে একটা ম্যাসিভ ইন্টারভেনশন করার চেষ্টা। অর্থাৎ এই 5টা ব্যাংকে আমরা কি করেছি, আমরা সেখানে কিছু টাকা দিয়েছি, কিছুদিন তাদেরকে বলেছি তোমরা দেখো যদি তোমরা এটাকে টার্ন অ্যারাউন্ড করতে পারো, তোমাদেরকে আমি সময় দিলাম 9 মাস। ইসলামী ব্যাংক টার্ন অ্যারাউন্ড করলো, একই শর্তে, কিন্তু একই সাথে ইউসিবিএল টার্ন অ্যারাউন্ড করলো এবং ভালোভাবে এখন ফ্লাইং হাই। এবং আর বাকি 5টা কিছুটা জনতা এনবিএল, আমি এটা সরকারি ব্যাংকের কথা আমি বলবো, এনবিএল টার্ন অ্যারাউন্ড করতে পারে, মানে এনবিএল তো লিকুইডিটি, হ্যাঁ এনবিএল লিকুইডিটি এনবিএল পারে না, এবং অল্প পারবে কিনা সন্দেহ আছে। যাই হোক, আচ্ছা স্যার, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে আমি বলি 5টা ব্যাংকে ইন্টারভেনশন করা হয়েছিল, 20,000 কোটি টাকা সরকার থেকে আমরা পেয়েছিলাম বলে আমরা করতে পেরেছি। আরো সরকারি ব্যাংকগুলোর মধ্যে ইন্টারভেনশনের প্রয়োজন ছিল। জনতা ব্যাংক কোনো ব্যাংক না, দেউলিয়া, বাট এটা সরকারি ব্যাংক, এটা দেউলিয়া হওয়ার কোনো উপায় নেই, সরকার এটাকে বেল আউট করবে। সো দ্যাট ইজ অনলি সেভিয়ার ফর জনতা ব্যাংক, আর কোনো কারণ নেই। অন্যান্য আরো 3টা ব্যাংক খুবই দুর্বল, আমি নাম না হয় নাই বললাম, পরে আবার বলবেন যে কেন নাম বললাম, সেগুলো ইন্টারভেনশন লিস্টে ছিল এবং থাকা উচিত। আমার ইচ্ছা ছিল যে এটা এই বাজেটে, যেটা বাজেট আসতেছে, এখান থেকে আরো 20,000 কোটি টাকা নিয়ে ওই 3টা ব্যাংককে আমরা উদ্ধার কিন্তু করতে ডক্টর মনসুর, প্রশ্নটা হচ্ছে যে আপনি এগুলি করেছেন। এখন একটা কথা বলি, জি, আরেকটা কথা বলি আমি। বল। ডিউরিং মাই টাইম ডিপোজিট রেট ছিল লোয়েস্ট ওয়াজ 6.5%। আমি যদি এত কথাই বলি এবং টাকা যদি উইথড্রল হয়ে থাকে, when I left deposit growth was 11.6% in February। তাহলে বাড়লো কিভাবে? যদি আস্থাই চলে যেত, মানুষের আস্থা অবশ্যই ফেরত এসেছিল, মানুষের এখানে কনফিডেন্স এসেছিল, এবং সেই কারণেই ডিপোজিট গ্রোথ
প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছিল in the same weak banking system in the last 1.25 year, 15 মাসে। These are facts, these are not just statements। কাজেই আমি কোনো স্টেটমেন্টে যাব না, কিন্তু যদি একটা ব্যাংক 98% টাকায় তাদের 98.5% টাকায় না থাকে, তারা ডিপোজিটরদের কোনো টাকা দিতে পারছে না, সেটাকে কি আমি বলবো যে এটা খুব সচ্ছল ব্যাংক? এটা বলার জন্য আমি গভর্নরশিপ নিইনি। আপনি যখন এইসব সিদ্ধান্তগুলি নিচ্ছেন, তখন কি বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামায়াত বা এনসিপি, তারা আপনার সাথে কোনো বৈঠক বা কোনো আলোচনায় অংশ নিতে চেয়েছে এই পলিসি মেকিং এর এই দিকগুলিতে? কারণ আমরা জানি যে এই ব্যাংকগুলিতে প্রত্যেকটা কারণ না কারণ ইন্টারেস্ট আছে। আমি বলি কোথায়, এখানে কোনো আলোচনায় কোনো অংশগ্রহণ করেনি। তাদের একমাত্র একটা যে জায়গা ছিল, বিশেষ করে কিছু পার্টির, সেটা হলো যে কিছু কিছু ডিফল্টার ছিলেন, যারা হয়তো সঙ্গত কারণে ডিফল্টার হয়েছিলেন, ইন দ্য সেন্স যে রাজনৈতিক ভিক্টিমাইজেশন ইত্যাদির কারণে তারা আবেদন করেছিলেন, এবং তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি কিভাবে এটাকে ফর্মালাইজ করে ইলেকশনে পার্টিসিপেট করতে পারেন। এটা কি কাকতালীয় যে এই ধরনের লোকদের বেশিরভাগই বিএনপির লোক ছিলেন? মানে আমি কিন্তু খেয়াল করতেছিলাম যে আপনি বিএনপির লোকদেরকে যে মানে যাতে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে নির্বাচনে যারা অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে ইউ আর টু লিনিয়েন্ট এবং সফট, যেটা আপনি আমি যথেষ্ট সহায়তা করেছি সব প্রবীণ রাজনীতিবিদ এবং নবীন রাজনীতিবিদদেরকেই, যাতে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারে, প্রোভাইডেড বাংলাদেশ ব্যাংকের পলিসির সাথে সামঞ্জস্য রেখে তারা ঋণগুলোকে রিস্ট্রাকচার করে তারপরে যেন যেতে পারে। কিন্তু এইটা অনেকটা ওই যে আমরা ক্রিকেটে থার্ড আম্পায়ারের ক্ষেত্রে যেটা আম্পায়ার্স কল দেখি, সেটা অনেকটা এরকম ছিল না? আপনি চাইলে তো এরকম ঋণ খেলাপিদের অধিকাংশই আসলে নির্বাচন তা হতো না। এটা কোনো ইন্ডিভিজুয়ালকে স্পেসিফিক হয় নাই। আচ্ছা, এটা একটা পলিসি গাইডলাইন যেটা আমরা বলেছিলাম রিস্ট্রাকচারিং এন্ড রিফাইনারি করার জন্য, সেইটার আন্ডারেই বলবো না অনেকেই যারা ইলেকশন করতে পারতেন না যদি এই শিডিউলিং গুলো না হতো। আমি সেটাই বলতেছিলাম, আমি বলতেছিলাম যে এই রিশিডিউলিং গুলি করার ক্ষেত্রে আপনি তাদেরকে কোনো এক্সট্রা ফেভার করেছিলেন কিনা? মানে এক্সট্রা ফেভার বলতে যে এটা বেশি ভালো রাজনীতি করে ওই সরকার তাদেরকে একটু চাপাই দিছে, ওরকম কোনো কিছু না। কনসিডারেশনে কি ছিল আমি বলি, আই ওয়াজ ভেরি অবজেক্টিভ। কনসিডারেশনে ছিল যে আওয়ামী লীগ সরকারের আমলে আদার দেন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ছাড়া বাকিদের উপর বেশ অনেক অত্যাচার হয়েছে, এবং সেই অত্যাচারটা ফাইন্যান্সিয়াল টর্চারিং এর পর্যায়ে ছিল, এবং তাদের ফ্যাক্টরি ইত্যাদি অনেক ক্ষেত্রেই গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্যাংকের লোন বন্ধ করে দেওয়া হয়েছিল, যেসব কারণে তারা বিজনেস করতে পারেনি। তাদের সবাইকেই, এখানে কোনো পার্টির ভিত্তিতে না, সব প্রতিষ্ঠানকেই কিন্তু আমরা সুযোগ দিয়েছি, তারা রাজনীতিবিদ হোক বা রাজনীতিবিদ না হোক, যে তারা যেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই জিনিসগুলোকে ফর্মালাইজ করে ফেলেন, যার মাধ্যমে তারা ইলেকশন করতে পারবে। দ্যাটস এ বাই প্রোডাক্ট, সেটা কিন্তু উদ্দেশ্য হচ্ছে অর্থনীতির চাকাকে আরো জোরদার ভাবে ঘোরানো। স্যার একটু স্যার কিছু মনে না করলে অনুমতি দিলে, স্যার এখন ধরুন এস আলম সাহেব বা জনাব সালমান রহমান, ওনারা যদি এখন 1% টাকা দিয়ে রিস্কেজুলিং করতে চান, আমি বলি এটা কি ওই সুযোগে ওনারা পেতে পারতেন? ওনারাও পেতে পারতেন। আমি বলি কেন ওনারা, তার মানে এই না যে তাদের পাপ সংকলন হয়ে যাবে, নো। হ্যাঁ, সেটা আমি বলি এসএস পাওয়ার, এস আলমের পাওয়ার কোম্পানি, আমি কি এটা বন্ধ করে দিব? এটা 2,500 মেগাওয়াট প্রডিউস করে, এখানে চাইনিজ ইনভেস্টমেন্ট আছে 80%, এস আলমের আছে 20%, সেটাও আবার সে মর্টগেজ করেছে চাইনিজদের কাছে, নাম তো এসএস পাওয়ার। আমি কি এটা বন্ধ করে দেব? তাতে কি দেশের উপকার হবে? আমরা কি করেছি? আমরা বলেছি এই পাওয়ার সেক্টর থেকে যে টাকাটা আয় হবে, এই টাকাটা ব্যাংকে যাবে, ব্যাংক প্রথমে তার ইন্টারেস্টটা নিয়ে তারপরে কেটে রাখবে ফর এলসি সেটেলমেন্ট এন্ড সো অন। এস আলমের ফ্যাক্টরি অনেকগুলো 600 কোটি দিয়েছিলেন, কিন্তু বেক্সিমকো তো রিস্কেজুল করে, তাহলে এই 1%-এর সুযোগ তো ওদের জন্য, মানে ইট শুড হ্যাভ বিন। শুনেন, অবশ্যই বেক্সিমকো নিয়েছে এটা কিছু কিছু ক্ষেত্রে। আমি বলি বেক্সিমকো ফার্মা কি চলছে না?
হ্যাঁ 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 600 কোটি টাকা সরকার তো বেক্সিমকো বেক্সিমকো যে সোলার পাওয়ার সেটা কি চলছে না? বেক্সিমকোর আমি মনে করি অন্যান্য রাইট থিং। অন্যান্য সব প্রতিষ্ঠান কি চলছে না? শুধু টেক্সটাইলটা বন্ধ আছে। আমরা কি করেছি? আমরা তো বিশালভাবে অর্থনৈতিক একটা স্থবিরতা সৃষ্টি করতে চাইনি। এই ক্ষেত্রে কি আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান পিক এন্ড চুজ করছেন যে হ্যাঁ নো ওরে কোনো দিব pick and choose ওরে নাই। দিব না? সবাইকেই দিব, আমরা সবাইকেই দিব, এবং নাবিল গ্রুপও পেয়েছে এই সুযোগ, পাবে না কেন? এই 16,000 কোটি টাকার দায় থাকা সত্ত্বেও আমার কথা হলো যদি নাবিল গ্রুপের 16,000 কোটি টাকার দায় থাকা সত্ত্বেও এখানে দায় থাকা সত্ত্বেও আহা, এখানে সবাই পেতে পারবে, কিন্তু কথা হলো যে তাদেরকে এই বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনটাকে মেনে নিয়ে এটাকে ফর্মালাইজ করতে হবে। টাকা তো দিতে হবে, নতুন টাকা তো দেওয়া হয় না এখানে কাউকে। রেগুলেশনটা কি সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন? প্লিজ একটা জিনিস মনে রাখবেন, রেগুলেশনটা কি সাবজেক্ট টু নতুন ইন্টারপ্রিটেশন না ইটস লাইক No, a no. a plus b whole square is equal to a square plus 2ac? it is a plus b whole square equals a square plus b square plus 2ab, nothing but that. এইখানে কথা হলো উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য হলো আমি ব্যক্তিকে পছন্দ করি না, কিন্তু আমি প্রতিষ্ঠানটাকে মারতে দেব না, মরতে দেব না। হ্যাঁ আমার মনে হয় খালেদ স্যারদের এই পুরো 18 মাসই তুলনামূলক অন্যান্য যে কোনো পিরিয়ডের চেয়ে মানে বাংলাদেশ ব্যাংক এত বেশি কাজ করতে হয়েছে, এবং ইন জেনারেল মানে ইলেকশনের আগের উইক ছাড়া আমি ওই 1200 রিস্কেডিউলিং অ্যাপ্লিকেশন, এটা আমার একটা ব্যক্তিগত প্রেফারেন্স হতে পারতো যে এটা ওয়াইডলি সার্কুলেটেড হওয়া দরকার ছিল, যে আর কে এটা ওয়াইডলি সার্কুলেটেড চান কিনা। এটা আমরা 3000 এর উপর অ্যাপ্লিকেশন পেয়েছি এবং 3000 অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করেছি। আচ্ছা ঠিক আছে, কে বলছে ওয়াইডলি না? ইট ইজ ভেরি ওয়াইডলি সার্কুলেটেড। জেনারেলি 18 মাসেই ওনারা ভালো, আমি মনে করি যে ওনারা কিন্তু রিকনস্ট্রাকশনের কাজটা করেছেন। এবং একটা জিনিস কিন্তু ইন অল ফেয়ারনেস, ডক্টর ইউনূসের সরকার এবং তার সরকারের অ্যাজ এন এক্সটেনশন এই সময়ের বাংলাদেশ ব্যাংক, এটা কিন্তু আপরাইজিং এর সবগুলো স্টেক হোল্ডারদের মানে প্রতিনিধিত্ব করে। এখন বিএনপি এসে বিমাতা সুলভ মানে বিএনপি এমন ধরনের একটা স্টান্স নিচ্ছে যে ডক্টর ইউনূস কোন অ্যাডভাইজার এবং না ডক্টর করিম, আপনি হচ্ছেন, আমি ডক্টর মনসুর যেটি বললেন যে অনেক যারা বিএনপির পক্ষ থেকে যারা রাজনীতি করেছে মানে ইলেকশন করেছেন তাদের মধ্যে একটা অনেক বড় অংশ এরকম হইতে পারে যে তাদের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল, হইতে পারে এটা সরকারের চাপায় দেওয়া অভিযোগ, তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। মানে আমি কিন্তু খেয়াল করতেছিলাম যে ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত আমার কাছে মনে হইতেছিল যে ডক্টর আহসান এইচ মনসুর হচ্ছেন খুবই গুড বুকে আছেন বিএনপির, উনি বিএনপির লোকদেরকে আসলে এক ধরনের সাহায্য করতেছেন, বিএনপি লোকেরা তার কারণে ইলেকশনে অংশ নিতে আমি শুধু বিএনপিকে করি নাই, আমি সবাইকে। এবং আমি জানি যে ডক্টর মনসুর আপনি পত্র পত্রিকা ঠিক মতো আমি জানি না আগের মতো অত মনোযোগ দিয়ে পড়েন কিনা, আমি কিন্তু দেখেছি যে জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতা নেত্রীরা আপনি যে তাদেরকে ইলেকশনে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আপনার দিকে আঙ্গুল তুলতে শুরু করেছে নভেম্বর ডিসেম্বর মাসেও, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা। কিন্তু পরে এই জন্য আমি প্রথম প্রশ্ন এটা করেছিলাম যে বিএনপির সঙ্গে আপনার আসলে দূরত্বটা কোথায় হলো? বিএনপি তো এমন না যে ডক্টর ইউনূস সরকারের লোকজন রাখে নাই, বরং গুরুত্বপূর্ণ জায়গায় আমি আজকে গুনতেছিলাম প্রেসিডেন্ট, নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল হয়েছেন আইনমন্ত্রী, বিডা চেয়ারম্যান রয়ে গেছেন, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আবার এদিকে এটা সাহায্য করতেছেন, এটা কেন হইতেছে এটা আমি জানি না। যাই হোক, আমরা মানে এটা নিশ্চয়ই ডক্টর মনসুর ভালো বলতে পারবেন যে তার সঙ্গে কোথায় কিভাবে কেমনে আলোচনা হচ্ছে। এখন আবার উল্টা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের অভিযোগ কিন্তু এই ব্যাংকগুলির মাধ্যমে সারা দেশে জামায়াতে ইসলামী, এনসিপি বা বিএনপির বিরোধী কাছে টাকা পাঠানোর যে একটা চেইন, একটা মেকানিজম, সেই মেকানিজমটার জন্য আমি দেখতেছি যে দূরবর্তীভাবে সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকেই দায়ী করা হইতেছে, আসলে দায়ী করা হইতেছে বিভিন্ন পিক এন্ড চুজের। সেই জন্যই আমি জানতে চাইছিলাম ডক্টর মনসুরকে এই ব্যাপারে একটু মন্তব্য করবেন। আমি আসলে আপনার কাছে এবং আপনার কাছে আমি এই ব্যাপারে জি আমি একটু বলি যে এখানে প্রথমত আমি জানি না উনি কি অ্যালিগেশন করেছেন, স্পেসিফিক্যালি করেছেন কিনা সেটা আপনার নাম বলেন নাই। না, আপনার নাম বলেন নাই। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে যে ঘটনার কথা বললেন আরডিএফ নাকি এক ফান্ডের কথা, সেটার কথা আমি শুনিনি, আজকে আমি শুনলাম আপনার মাধ্যমে। আরডিএস এটা বিরাট বড় ফান্ড।
আরডিএস দেওয়া হয় হতে পারে। হচ্ছে রুরাল আসলে- ডেভেলপমেন্ট স্কিম, ওরা গ্রামীণ ব্যাংকের মতো এরকম একটা স্কিম নিয়ে ওরা হচ্ছে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে বিনা জামানতে অর্থ প্রদান করে, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ সৃষ্টি করে, ইত্যাদি ইত্যাদি। ইউ নো দা ড্রিল, ভূমিহীন স্বল্প ভূমিহীন ঠিক- কৃষক ইত্যাদি ইত্যাদি। না সেটা শুনে আমরা জি। গ্রামীণ মানে কৃষি কাজের জন্য তো বাংলাদেশ ব্যাংক উৎসাহ দেয়, আমরা এসএমই তে উৎসাহ দেই, আমরা নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেই, এগুলো তো করাই হয়, এটা রুটিনলি করা হয়, এবং এই জন্য স্পেশালাইজ যেটাকে ডিসকাউন্ট উইন্ডো ইত্যাদি মাধ্যমে সব ব্যাংকেই সমান সুযোগ দেওয়া হয়। কাজে এগুলো নতুন কোনো কিছু নয়। এখন এটা কোনো ফান্ডের যদি কোনো অ্যাবিউজ হয়ে থাকে সেটা সরকার অবশ্যই তদন্ত করা উচিত এবং দেখা উচিত এটা কিভাবে ব্যবহার হয়েছে, প্রকৃত এরা পেয়েছে কিনা সেটাই দেখার দায়িত্ব সরকারের ওকে এবং বাংলাদেশ ব্যাংকেরও। ওকে, আমি যে প্রসঙ্গটাতে এখন এটা ডক্টর ওয়ারেসুল করিমকে আমি প্রথমে এটা জানতে চাইবো এবং এই ব্যাপারে আমি মন্তব্য শুনতে চাইবো জনাব আহসান মনসুরের, একই প্রশ্ন, কিন্তু আগে আমি একটু ডক্টর ওয়ারেসুল করিম আপনার সঙ্গে আপনার কাছে জানতে চাই যে অনেক বেশি কথা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যের মধ্যে, যেটি নিয়ে এবং আপনি যেই সেমিনারে উপস্থিত ছিলেন সেই সেমিনারেও আমরা দেখেছি যে একাধিক বক্তা বিষয়টি সামনে এনেছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি করলো সেখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থই বেশি দেখা হয়েছে, বাংলাদেশের স্বার্থ কম দেখা হয়েছে, এবং সেই ক্ষেত্রে একাধিক মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে এটা কাউকে বলা যাবে না, দ্বিতীয় বলা হয়েছে যে এটার সাথে নিরাপত্তার উদ্দেশ্য জড়িত, এরপরে আবার এটার মধ্যে বলা হয়েছে যে এটা না করলে আমাদের বিপদ হয়ে যেত। কিন্তু আমরা বিপরীতে যেটা পাইলাম যে আমরা আসলে ওদের থেকে কৃষিজ পণ্য কিনবো, ফল কিনবো, এই কিনবো সেই কিনবো, বোয়িং অলরেডি কেনার ক্ষেত্রে অনেক চুক্তি করে ফেলছি। আমার শুধু একটা জায়গায় আপত্তি, 3 দিন আগে কেন করা হলো? আপনার কাছ থেকে একটু এটা আমি শুনতে চাই এবং পরে আমি ডক্টর আহসান মনসুরের কাছে শুনবো। থ্যাংক ইউ খালেদ। এ ব্যাপারে আমি আমি কিছুটা তখন কাছাকাছি ছিলাম। আমরা কিন্তু যখন ওই যে 37% শুল্ক ডিউটি যখন জনাব মানে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বসালেন তখন কিন্তু সবাই প্যানিকড হয়েছে। সো আমি মনে করি একটা আতঙ্ক, যে প্যানিক স্ট্রিকেন মানে নি জার্ক রিয়াকশন শুরু হয়েছিল, এবং যখন সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান উনি যখন গেলেন তখন কিন্তু এখানে ব্যবসায়ী কমিউনিটির অনেকে, পার্টিকুলারলি আমার কয়েকটা মিটিংয়ে আমরা একবার 3 জন মন্ত্রীর সাথে বসছিলাম অ্যাবাউট ওই যে আমাদের ইয়ে নিয়ে, গ্রাজুয়েশন নিয়ে, আমাদের এলডিসি গ্রাজুয়েশন নিয়ে। সেখানে কিন্তু আমার মনে আছে যে আমাদের বশির ভাই, শেখ বশির উদ্দিন, উনি কিন্তু নিজে থেকে মানে কমপ্লেন করছিলেন যে আমাকে বললে তো আমি যেতে পারতাম, যে আমাদেরকে নেওয়া হয় নাই, মন্ত্রী পর্যায়ে গেছে বা মানে অন্যান্য টেকনোক্র্যাট। বিজিএমই এর বর্তমানে নির্বাচিত সভাপতি মাহমুদ যে বাবু ভাই, উনি বলেছিলেন যে আমরা উই আর রেডি টু হেল্প। সো কোয়েশ্চেন হচ্ছে যে সরকার ওই সময় সারা দেশের অ্যাকচুয়ালি গ্লোবালি সবার প্রেশার ছিল যে মাই গড বাংলাদেশ যা ইচ্ছা, মানে আমার পার্সোনাল একটা মানে প্রস্তাব ছিল যে আপনি এক লাইনে বলে দেন যে আমরা যত কিছু তোমাদের কাছ থেকে ইম্পোর্ট করি সবগুলোতে আমরা শুল্ক বসাবো 0। মানে হোয়াই? বিকজ গার্মেন্টসে আমাদের যে 70-75 হাজার মানে 70-75 বিলিয়নের যে আমাদের টোটাল যে এক্সপোর্ট, আমি মানে মাইনাস ইম্পোর্ট করলে 45 বিলিয়ন, আমাদের এই গার্মেন্টস সেক্টরকে আপনি মানে বাংলাদেশের ইন্টিগ্রাল, বাংলাদেশের রেমিটেন্স আর গার্মেন্টস দুটো বন্ধ হলে কিন্তু বাংলাদেশ কিন্তু 6 মাসের মধ্যে না, প্রথম কথা হচ্ছে ডক্টর করিম, এখানে আমার দুইটা প্রশ্ন হচ্ছে যে যখন এই চুক্তিটা করা হয় তখন কিন্তু ট্যারিফ 34 বা 37 নাই, তখন ট্যারিফের পরিমাণ তখন হচ্ছে ট্যারিফ হচ্ছে 20%, সেই 20% থেকে আমরা 1% আসা। দ্বিতীয় হচ্ছে আপনি বাংলাদেশে গার্মেন্টস ম্যানুফ্যাকচারদের কথা বলতেছেন, এখানে আমরা টাকা আয় করি, কিন্তু ওরা তো আমাদের দিয়ে ব্যবসায়ী করে। ব্যাপারটা তো এরকম না যে ওরা বেনিফিটেড হয় না, শুধু আমরাই বেনিফিটেড হই। এটা বুঝে বললাম প্যানিক স্ট্রিকেন একটা অবস্থা ছিল। কিন্তু আপনি তখনকার পত্রপত্রিকা যদি দেখেন এবং যে কোনো কমিউনিটি, কারণ সেখানে পত্রপত্রিকা আপনারা প্যানিক ছিল যে আপনারা বলছেন আপনাদের কোট করে প্যানিকটা সৃষ্টি হয়েছে না, মানে আপনারা তো ইউ আর দি ওপিনিয়ন লিডার্স। হতে পারে 20% এসেছিল, কিন্তু ততদিনই কিন্তু অলরেডি এই এগ্রিমেন্টের কাজ অনেক দূর এগিয়ে গেছে। সো এমন না যে 20% জানা সত্ত্বে তারপর শুরু করেছে ওনারা ফার্দার করার জন্য। কথা ছিল যে সবার প্রেশার ছিল গভর্নমেন্টের উপর যে আপনারা ডু এনিথিং পসিবল, কারণ আমাদের এখানে 50 লক্ষ ওয়ার্কার,
এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ধরলে আরো 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 50 লক্ষ হবে। সো এটা বাংলাদেশের জন্য মানে এবং বাংলাদেশের অর্থনৈতিক এবং ব্যাকবোনের জন্য 2026 সালের 9 ছিল। ফেব্রুয়ারি ওই চুক্তিটা না করলে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস আর কোনো অর্ডার পাইতো না, ব্যাপারটা এরকম এসে দাঁড়াইছিল। না 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 না, আমি ওটা বলা ফেয়ার হবে না, কিন্তু আপনাকে বলি একটা ন্যাচারাল কনসিকোয়েন্স হয়তো ধরুন এই যে 3 দিন আগে হয়েছে, এটা কি আপনার কাছে পরিকল্পিত মনে হয়? এটা এমন হতে পারতো যে আরো 3 মাস পরে হতে পারতো, না, যে 12 তারিখ সবকিছু ইলেকশন ঠিকঠাক করে, হয় নাই, 12 তারিখ শেষ ইলেকশন হয় নাই থেকে অন্তর্বর্তী সরকার wrap up করতে। 3 দিন আগে কোনো কিছু সাইন করে না তো। না করলেই ভালো হতো এক হিসেবে, যেহেতু গভর্নমেন্ট ইজ এ না কন্টিনিউয়েশন, করাটা তো তাই উচিত না? ছিল, যে ঠিক আছে না আমরা, করাটা তো উচিত আমি ছিল। আমি মনে করি এখন জি। উইথ হাইন্ডসাইট, যেমন এই যে হামের ব্যাপারে বলুন খালিদ, আপনার এখন মনে হবে যে ডেফিনেটলি টিকা দেওয়া উচিত ছিল। এখন ডেফিনেটলি স্মার্ট গভর্নমেন্ট, আর ওনারা তো ওই সময়ের জন্য গভর্নমেন্টে এসেছেন, ওনারা কিন্তু অনেকে এমন না যে দীর্ঘদিন রাজনীতি করে বা গভর্নমেন্টে আসার জন্য মানে প্রিপারেশন নিয়ে, বুঝতে পেরেছেন? যেমন ধরুন আপনাকে আমরা যদি এখন একটা কোর্সের জন্য ইনভাইট করে আনি, আপনি কিন্তু শিক্ষক হবেন এই পরিকল্পনা কিন্তু নিজেকে ডেভেলপ করেন, আপনি একজন পেশাদার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন জার্নালিস্ট, কিন্তু আমরা আপনার মেধার জন্য আপনাকে হঠাৎ করে নরসাদ বলতে পারে যে আমরা ওনাকে চাই এই 3 মাস 4 মাসের জন্য একটা ইন্টারিম পিরিয়ডের জন্য, উই ওয়ান্ট ডক্টর মানে জনাব খালেদ মহিউদ্দিন। তো ওকে, তখন আপনার এক ধরনের না ডেলিভারি, আমার আমার কাছে মনে হয় গভর্নমেন্ট এটা করতে পারতো। আই অ্যাডমিট আমার কাছে মনে হয় যে একটা কাজ করতে পারতো যে আমার মনে হয় যে হ্যাঁ অন্তর্বর্তী সরকার 3 দিন পরে নির্বাচন থাকা সত্ত্বেও সেটা করছে, এবং বর্তমান হ্যাঁ সরকার হ্যাঁ একজন দর্শক রাকিব হাসান উনি বলছেন যে মার্কিন চুক্তিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে তাহলে বর্তমান সরকার সেই চুক্তি থেকে বেরিয়ে আসছে না কেন, সেটিও একটি প্রশ্ন। বর্তমান সরকার শুধু চুক্তি থেকে বেরিয়ে আসে নাই, চুক্তির যে প্রধান কুশীলব তাকে সবচেয়ে বেশি পুরস্কার দিছে, তাকে আর কি কি পুরস্কার দেওয়া যায় ওই এলান মাস্কের বলে, মানে আমি জানি না, মানে মানে তারা আর কি কি পুরস্কার দেওয়া যায় সেটাও ভাবতেছে। এটা তো আসলে ডক্টর ইউনূস সরকারের দোষ দিয়ে লাভ নাই, এটা তো ডক্টর ইউনূস সরকার এবং বর্তমান জাতি তারেক রহমান সরকার দুইজনেরই, হ্যাঁ মানে এবং উনি ডক্টর বলছেনও। ডক্টর রহমান জি ডক্টর রহমান কিন্তু শুধু পররাষ্ট্রমন্ত্রী না, জি, ওনাকে সরকার নমিনেট করেছে ইউনাইটেড নেশনস এর এবং উনি জেনারেল উনি অ্যাসেম্বলি হইছেনও 99 প্রেসিডেন্ট 91 পদে, এবং তিনি হ্যাঁ তার জন্য ক্যাম্পেইন করা হয়েছে। আরো পুরস্কার সো দিবে মনে হয় ওনার প্রতি ওনাকে, আমাদের কনগ্রাচুলেশনস। উনাকে আরো পুরস্কার দেওয়া উচিত। আমি আপনাকে বলি, এটা একটু ইন পার্সপেক্টিভ আপনাকে দেখতে হবে খালেদ, যে ওই সময় ওই যে বললাম না, যেমন যেমন ধরুন আপনি যদি আক্রান্ত হন, এই মেসেজ যদি আপনি সত্যি সত্যি আক্রান্ত নাও যদি হন, যদি আপনার পারসেপশনে আপনাকে বিশ্বাস করাতে পারি যে উই মাস্ট ডু সামথিং, হ্যাঁ এবং বিজনেস কমিউনিটি বিজিএমইএ বিকেএমইএ বিটিএমএ সবাই বলছে যে ভাই যা দরকার তুমি বলো, বলে আপাতত এটা সেল ডাউন করো। তবে এটা ঠিক রাইট, যে উইজডম বলছে যে স্পেশালি লন্ডন বৈঠকের পর, যেদিন আমাদের ডক্টর ইউনূস স্যার যেদিন লন্ডনে গিয়ে জনাব তারেক রহমানের সাথে মিট করলেন, তারপর কিন্তু ইউনূস স্যারের পুরো সরকার এক ধরনের ওই যে আমেরিকান টার্মিনোলজিতে একটা লেম ডাক গভর্নমেন্ট, তাই না? এবং সেটাই হওয়া উচিত ছিল যে আমরা যেহেতু চলে যাচ্ছি নির্বাচন রাইট। মোটামুটি দিন তারিখ ঠিক আমার হয়ে মনে হয় গেছে, যে আমাদের যেহেতু আরো কয়েকটা হ্যাঁ বিষয় আছে ডক্টর করিম, আমরা একটু ডক্টর আসানিস মনসুরকে শুনি। একজন উনি আমাদের একজন দর্শক, ওনার নাম শুভ্র পান্ডে, একটু উনি বলতেছেন যে খালেদ ভাই একটু ভিন্ন করে দেখা যায় না বিষয়টা, ইন্টারিম চুক্তি সিগনেচার করে নাই, বর্তমান সরকার ইন্টারিমকে দিয়ে করিয়েছে। এটা আমার পছন্দ হয়েছে যে হ্যাঁ এটাই হইতে পারে, যে তারেক সাহেবই হয়তো এটা। আমরা ডক্টর আসানিস মনসুরকে একটু জানতে চাইবো যে ডক্টর আসানিস মনসুর মানে মানে কে আসলে হু অ্যাকচুয়ালি ওয়াক দ্য ডগ, মানে দ্য না, টেল অর এখানে আমি এটা বলতে পারবো না যে কে কে লেজটাকে এটা মনে হয় না, নাড়াচ্ছে। আমার মনে হয় না আমি বলি, কনস্পিরেসি থিওরি, হ্যাঁ আমার কিন্তু আমার বিএনপি মনে তো হয় না সাপোর্ট ছিল। conspiracy। হ্যাঁ, জি আমি বলি স্যার একটু, আমারও মনে হয় না, আমি আমারও মনে হয় না আমি support। প্রথম জি ডক্টর মনসুর। যখন আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দেখলাম, হুম and he made a very excellent presentation হুম Yeah, that smart. he had done a good homework. I was very impressed যে খুব সুন্দরভাবেই অন্য কোনো দেশের তুলনায় বাংলাদেশ তখন ওয়ে অ্যাহেড ইন টার্মস অফ ডায়ালগ উইথ দ্য ইউএস গভর্নমেন্ট। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। এবং যখন বাইরে ক্রিটিসিজম হচ্ছিল যে আমাদের বিশেষজ্ঞদের নেওয়া হচ্ছে না, অমুক না তমুক না, আমরা জানতাম যে আমাদের কিন্তু অনেকখানি In good hands. ভিতরের সাথে আলোচনার একটা পর্যায়ে আমরা আছি, আমরা একটা সিকিউর পজিশনে আছি। তখনকার চিন্তা করতে হবে, ভারত কোথায় গিয়েছিল 40-50, সুইজারল্যান্ড কত হয়ে গিয়েছিল 35, অনেক দেশ আছে যারা, চায়না গিয়েছিল 100-200। তো আমরা 20% যে ছিলাম, দ্যাট ওয়াজ কনসিডার্ড এ বিগ শাই অফ রিলিফ রাইট, তখনকার কনটেক্সটে। আপনার পত্র পত্রিকায় দেখুন, হ্যাঁ 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 ঠিক আছে, বিগ শাই অফ রিলিফ। এখন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখন বলছেন, তখন কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন যে আমরা বেঁচে গেলাম। তারপরে যখন খবর আসলো আরেকটা জিনিস, যে আমেরিকান তুলো দিয়ে করলে পরে
পুরো জিনিসটাই আমরা ডিউটি ফ্রি করতে পারবো, সেটা আরেকটা আমাদের জন্য একটা বিরাট একটা পাওয়া ছিল। না, ব্যাপারটা কি এবং তাই? সাথে আমেরিকার তুলো দিয়ে করলে পুরোটা আমরা ডিউটি ফ্রি করতে পারবো না, তুলাটা আনতে পারবো আমরা ডিউটি ফ্রি। না না না, ওই ওই প্রোডাক্টটার উপর আর ডিউটি হবে না। তো এই যে জিনিসগুলো হয়েছে, এগুলোকে তো আমরা পজিটিভলি দেখতে হবে। আমরা শুধু, তৃতীয়ত আমি যেটা বলবো, বাংলাদেশ হ্যাজ ডান ফেয়ারলি ওয়েল তাই ইন দিস, ভারতের চাইতে ওয়ে বেটার আমাদের পারফরমেন্স, ওকে। আমাদের আউটকাম, আমাদের আউটকাম। এই চুক্তিটা আমাদের জন্য ভালো হয়েছে। এবং ইউরোপ, চুক্তি দেখেন ভালো ইউরোপ হয় না হয়তো। এখন চুক্তি কারোর জন্যই ভালো হয় নাই, ইউরোপের জন্য ভালো হয় নাই, ভারতের জন্য হয় নাই, কারোর জন্যই হয় নাই। আমরা চুক্তিটা কিন্তু করতে আমরা- আমরা চুক্তিটা করতে আমাদের আমরা চুক্তিটা করতে বাধ্য second ছিলাম। best, আমরা চুক্তিটা করতে আমরা বাধ্য অবশ্যই ছিলাম। দেখুন প্রত্যেকটা দেশই বাধ্য ছিল, প্রত্যেকটা দেশ। কোন দেশ দাঁড়িয়েছিল চায়না ছাড়া? মানে বুঝলাম কোন না, দেশের হিম্মত ছিল মানে না। বুঝলাম কোন দেশের কোন আমেরিকা সাহস ছিল না আমাদেরকে ওই চুক্তিটা সময়। করতে বাধ্য করছিল অবশ্যই এবং অবশ্যই। এখানে এবং implied তা না হলে একটা- 100% ডিউটি বসিয়ে দিত, 200% ডিউটি বসিয়ে দিত আমাদের। আর ওদের ওদের- একটা ওদের- implied ওদের- ব্যাপার আছে তো। ওদের এই 45 বিলিয়ন পিস শার্ট বিক্রি করতে হতো না ওদের দেশে, আমাদের থেকে ভালো করে ওরা দিতেছিল। ওরা কি আমাদের দয়া করে? এটা শুনেন, দয়ার ইস্যু নয়, তাহলে এটা কিসের কথা হলো যখন বন্দুক ধরা হয় তখন বন্দুক ধরা হয়। না? মানে এখন আমি কি দুই বছর আমরা একটা জিনিস পরিকল্পনা, আমি একটা জিনিস বুঝতে চাই, এই জিনিসটা আমি বানাই, আমি এটার মধ্যে পার্টনার না কেন? মানে আমি কেন দয়ার জায়গায় আসি যে ও আমাকে বন্দুক ধরতে পারে যে তোর এটা আমি আর কিনুম না? আমি কেন কইতে পারি না যে তোর কাছে আর বেচুম না? খালেদ, আপনি তো নিউ ইয়র্কে থাকেন, জি, ইউ হ্যাভ সিন দ্য লিবারেশন ডেটা কি ছিল, কি বোর্ড নিয়ে আসছিল তারা, হুম, এবং প্রত্যেকটা দেশের উপর তারা 40% 50% বিশ্বাস করে নেই, করে ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন। অ্যাবসলিউটলি করছে, কিন্তু কেউ কি আমাদের মতো এরকম প্যানিক করে এই চুক্তি, এরকম একটা চুক্তি সবাই স্বাক্ষর করছে? সবাই সবাই প্যানিক করে করেছে। ও- ইংল্যান্ড প্রত্যেকে এসে হোয়াইট হাউসে এসে ধর্ণা দেয় নাই, প্রত্যেকে এসে হোয়াইট হাউসে লাইন আপ করে নাই, করেছে। ইংল্যান্ড কি বলছে একটু যে concession, ইংল্যান্ড বলছে ওর থেকে একটু ফল concession। কৃষিজাত জিনিস কিনবে? ইংল্যান্ড কি করেছে না করেছে, ইংল্যান্ড তার গরুর মাংস বিক্রি করবে ও মুখটা করবে, সেটা তাদের স্বার্থ, তারা দেখেছে, তারা ফাইন্যান্সিয়াল সেক্টর ইস্যুগুলো দেখেছে। কথা হলো যে যার যার দেশ তার স্বার্থ রক্ষার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। খালেদ, ক্যান আই সে সামথিং জাস্ট 10 সেকেন্ডস? জি, এখানে please. আমার মনে হয় আই ক্যান ট্রাই টু হেল্প। আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নেই, কারণ আমি প্রসেসের সাথে, কিন্তু ডক্টর খলিল যে কাজগুলো করছিলেন, আমরা প্রাইভেটলি, মানে উনি কিন্তু আমাদের বন্ধু মানুষ, হ্যাঁ, উনি ওনার টিমের আর আমাদের সামান্য সামান্য ইনফরমেশন পেতাম। আমার কাছে মনে হচ্ছে এই যে ইউএস গভর্নমেন্ট যে 20 যে দিয়েছে, আপনি যদি চুক্তি 9 তারিখে না করলেও কোনো না কোনো সামনে কোনো একদিন হয়তো চুক্তিটা হয়তো আরেকটু বেটার এগ্রিমেন্ট হতো, কিছু বেটার হতো। ব্যালেন্স। আই ডাউট না না এটা না না, কিন্তু ক্ষতিটা কি হইতো? implied- বিএনপি আইসা চুক্তিটা করতো, অসুবিধাটা কি হইতো? হ্যাঁ, মানে ওই আর কি, চুক্তিটা হ্যাঁ। অসুবিধা এখনো সরকারে করতে BNP হইলো কেন? মানে এটা আমি বুঝলাম একটা না। কথা বলি, এখনো সরকার রিনেগোশিয়েট করতে পারে, পারে, They have the right সরকার তো to do so. নেগোশিয়েট করবে না, সরকার তো আপনাদের দিয়ে চুক্তিটা করাইছে, অর্থাৎ সরি আপনাদের সরকারের দিয়ে তাইলে চুক্তিটা করাইছে। শুনেন একটা কথা বলি, জি, একটা প্রিন্সিপাল আছে আচ্ছা, পৃথিবীর যাই অন্যান্য হোক। দেশে, হ্যাঁ। যে সরকার চলে যায় তাদেরকে দিয়ে কিছু অপ্রিয় কাজ তারা করে যায় ইচ্ছা করে, পরবর্তী সরকারের ভালোর জন্য। পরবর্তী তখন তো সরকার সেটাই করেছে। আপনারা পরবর্তী সরকারের ভালোর আপনারা জন্য। নীলকণ্ঠটা হইলেন, মানে বিষটা আপনারা গলায় মানে, ধারণ হ্যাঁ, করলেন। হ্যাঁ, আচ্ছা। অ্যাবসলিউটলি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে একটু আসি। এইটা আমার কাছে এই পর্যন্ত এই চুক্তি করার পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি মনে হয়, যে হয়তো আমরা যেহেতু সরকার থেকে চলে যেতেছি, আমরা মানে আমরা 20টা পার করে যাই। আমাদের এই আরেকটা আর্গুমেন্ট আছে, আরেকটা হতে পারে যে ইমপ্লাইড ইউএস সাইকিতে, ইউএস যারা নেগোশিয়েটর ছিলেন, ওনারা কি জানতেন না যে আরেকটা ওই যে এগ্রিমেন্টটা শেষ পর্যন্ত হলো, যে এগ্রিমেন্ট ইজ ইন প্রসেস, এই যে মানে ওই যে সামথিং ইজ কুকিং, সো ওই ইমপ্লাইড ইয়েটা না থাকলে হয়তো আমরা 20ও পেতাম না। এটা হতে পারে, আমরা জানি না, মানে জানলে বেটার বলতে পারতাম। যাই হোক, আমার কাছে 20 কে ফার্ম করার জন্য 20 আপনি সিকিউর করতে পারতেন না আনলেস দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট আন্ডার ওয়ে। আমার শুধু দুইটা দাবি, এই চুক্তি নিয়ে আসলে আমি অনেক কথা বলতেছি, আমার শুধু হচ্ছে দুইটা দাবি, সরকারও বলুক
প্রফেসর আসানিজ মনসুর, ডক্টর আসানিজ হ্যাঁ। মনসুরের মতো এই চুক্তিটা আমরা ভালো হয়েছে, আগের সরকার খুব ভালো কাজ করছে, এবং আগের সরকারের যারা যারা এই চুক্তি করছে, খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছি, বশির সাহেবকে এখন একটা কি সিলভার একটা মূর্তি বানানো যেতে পারে তার জন্য, এবং আমরা এই চুক্তিটাকে ওন করি, এই চুক্তিটা আমাদের জন্য খুব ভালো হয়েছে, এটা বলা উচিত। এখন তারা কথাই বলে না, এটার জন্য মনে হয় যে আর কি হ্যাঁ। কোথায় জানি কি লুকাইছে। যাই হোক, আমি একটু ডক্টর মনসুরের কাছে আসি। ডক্টর মনসুর, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, আমরা একটু জনাব ওয়ারাসুল করিমের কাছ থেকেও একটু জানতে চাইবো যে ডক্টর করিমও এটা নিয়ে কি মনে করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ পক্ষে সরকার প্রথম দিকে চাপ প্রচারণা চালায়। আমি জানি অন্ততপক্ষে একটা মন্ত্রণালয় একটা গানও বানাইছিল, একটা অনুষ্ঠানও বানাইছিল, একটা উপদেষ্টাকে আমি একটু দেখছিলাম ও কি কি করতেছে জানি। তো নির্বাচন কমিশন থেকে পরে বারণ করা যায় তোমরা এগুলি করতে পারবে না, সরকার হাঁ বা না কোনো পক্ষ নিতে পারে না, কিন্তু গণভোটে হাঁ প্রচার চালাতে ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে আলোচনায় এলো আপনারা তখন হাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য অর্থও দিয়েছিলেন। আপনি এটা কিভাবে জাস্টিফাই করেন প্রফেসর ডক্টর আসানিজ মনসুর? দেখুন, আমি মনে করি যে ভোটটা ছিল আমাদের জুলাই আন্দোলনের একটা ফলশ্রুতি। এই জুলাই চার্টার সংস্কারগুলো টেক্সট, যে সংস্কারগুলো জুলাই চার্টার এখানে itself, আছে, হ্যাঁ জুলাই চার্টারে যে সংস্কারগুলো এটা আছে, সেটার জন্য ইন্টারিম গভর্নমেন্ট ইটসেলফ ইজ প্রতিজ্ঞাবদ্ধ। এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব ছিল, বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু এই ভোটটা দিয়ে এটাকে লেজিটিমাইজ করার একটা প্রচেষ্টা ইউনূস সাহেবের ছিল এবং আছে, মানে এবং সেটা সার্থকও হয়েছে। আমি বলবো জনগণ এটার পক্ষে ভোট দিয়েছে। তো এইখানে সরকার যদি একটা প্রস্তাব নিয়ে যায়, সেটা কি প্রচার করতে হবে না? সেটা প্রচার করা কি অপরাধ? নির্বাচন ভোটের কমিশন ভালো প্রচার, বলতে পারবে এটা। নির্বাচন কমিশনের কথা আমি যাব না, আমি বলবো যে সরকার নির্দেশ দিয়েছিল যেটা প্রচার করতে, এবং সঙ্গত কারণে দিয়েছিল, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যেখানে আছে, যে ইস্যুগুলো নিয়ে মানে ঐক্যমত্য হয়েছিল, জুলাই সনদ হয়েছিল, সেই ইস্যুগুলোকে ভোটে দেওয়া হয়েছিল। এবং সেই ভোটটার ব্যাপারে সরকার যদি এটার পক্ষে প্রচার না চালায়, কে চালাবে? বলুন, আপনি বলুন, আমি খালেদ মহিউদ্দিনকে প্রশ্ন করছি, কে চালাবে তাহলে? ডক্টর মনসুর, অবশ্যই এটা আমার কাছে সরকারের, আমি মনে করি সরকার শক্তিশালীভাবে প্রচার করা উচিত ছিল। আমি যোগাযোগের একজন ছাত্র হিসাবে আপনার সাথে এটা নিয়ে আসলে অন্যভাবে কথাটা আমি বলতে চাই যে এখানে তো সরকার একটা পক্ষ, এখানে সরকার তো নিউট্রাল না, সরকার তো নিউট্রাল না। আমি এই কথাটাই আপনাকে, আপনি যেহেতু অসাধারণ বুদ্ধি আপনার সাথে সাথে বলছেন, সরকার নিউট্রাল না হওয়ার কোনো উপায় কি সরকারের ছিল আসলে?